All right. Welcome to the chapter 16 of capital structure as per the 7th edition. এখানে আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে দেখেছিলাম যে বেসিক কনসেপ্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচার, যেখানে আমরা মূল একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেছিলাম যে ডেট ইউজ করলে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম বৃদ্ধি পাচ্ছিল ডিউ টু দ্য ট্যাক্স শিল্ড। আর আমরা এটাও দেখছিলাম যে অ্যাকর্ডিং টু আওয়ার প্রপোজিশন, আমরা এটা এখন দেখি নাই, আমরা দেখব যে ট্যাক্স শিল্ড পেলেও ডেট ইউজ করলে একটা কস্ট থাকে। দিস ইজ কল্ড দ্য কস্ট অফ ডিস্ট্রেস। এই কস্ট অফ ডিস্ট্রেসের কারণে আমাদেরকে একটু ডেট ইউজের সময় আমাদেরকে ট্রেড অফ করতে হয় দুইটা, টেকশিল অ্যান্ড কস্ট অফ ডিস্ট্রেস। এই দুইটা জিনিস আমাদেরকে মাথায় রেখে ডেট অপটিমাল ডেট টু ইকুইটি রেশিও মেনটেন করতে হয় বা ডেট নিতে হয়। আমরা কস্ট অফ ডিস্ট্রেস আর ট্যাক্সিল কেন বললাম, আমরা এটা দেখছিলাম যে 100% যদি ডেট ইউজ করি সেটা খুবই ভালো একটা কিছু নিয়ে আসবে। কারণ অ্যাকর্ডিং টু মদিগিলান এন্ড মিলার্স পেপার, আমরা এটা দেখছিলাম, এরকম কিছু দেখছিলাম টু ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম। এটা আমরা দেখছিলাম বলতে এটা আর কি পেপারে দেওয়া আছে এরকম যে যখন আমাদের 100% ডেট যদি ইউজ করা যায় তাহলে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম, এটা হচ্ছে বিএল লিভার্ড ফার্ম, যদি 100% ডেট ইউজ করতে থাকে তাহলে আমাদের ট্যাক্স অ্যাডভান্টেজটা বৃদ্ধি পেয়ে থাকে, পুরা করতে থাকে, মানে যত বেশি ডেট টু ইকুইটি রেশিও, এটা হচ্ছে কি ডেট টু ইকুইটি রেশিওর উপরে। সো যত বেশি গিয়ে আমরা এটা ভ্যালু, যত বেশি ডেট ইউজ করব তত আমাদের ভ্যালু অফ দ্য লিভার ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্ম বাড়তেছে, বাড়তে 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 এক সময় 100% যদি আমরা ডেট টু ইকুইটি রেশিও ইউজ করি তাহলে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম ম্যাক্সিমাইজড হচ্ছে ডিউ টু দ্য ট্যাক্স বেনিফিট। এটা বলছিল, এটা হচ্ছে মডিকেলের মিলার্স পেপার অনুযায়ী আর কি, যেটা আমরা বুঝতে পারছিলাম, আমি যেটা মডিকেলের মিলার্স পেপার অনুযায়ী আর কি যেটা বোঝা যায়। বাট in real life there is a limitation here. If you use huge amount of debt, there will be some bankruptcy costs, and this bankruptcy cost uh, will 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 start to reduce your value. Let's say from here, your actual value of the firm will start to decrease from this debt to equity ratio. Let's say this is the optimal debt to equity ratio, and after that if you use more debt, your value of the firm will ultimately will be more prone to decrease, and this will be the actual value of the firm. And why this actual value of the firm will decrease is because of the bankruptcy costs. You see, there is a difference here. This difference is originating from, if there is another color, যদি কোনো কালার থাকতে ভালো হতো, একটা অন্য কালার ইউজ করা গেলে ভালো হতো। সার্কেল, সরি। সো দ্য আইডিয়া ইজ, যখন আমাদের অ্যাকচুয়াল ফার্মটা একটা অপটিমাল ডেট টু ইকুইটি রেশিওর পর কমতে থাকে ডিউ টু দ্য ব্যাংক্রাপসি কস্টস, যেখানে আমরা বলতেছিলাম 100% ডেট ইউজ করা ভালো, সেখানে আমরা দেখতেছি কস্ট অফ ডিস্ট্রেস কস্ট, ব্যাংক্রাপসি কস্ট আছে বলে ভ্যালু অফ দ্য ফার্ম ডিক্রিজ করছে, অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য ফার্ম কমে গেছে। সো দেয়ার ইজ এ লিমিটেশন টু দ্য ইউজ অফ ডেট। এটাই কি এই চ্যাপ্টারের মূল বিষয়, এখান থেকে আসছে। সো এখানে আমরা একটু চ্যাপ্টারের যেসব জিনিসপত্র আমরা দেখবো সেটা একটু কথা বলছে। কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস অ্যান্ড কস্ট অফ ডেট বি রিডিউসড। আচ্ছা, কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কি ডেটের একটা অ্যাডভান্টেজ, ডেটের একটা ডিসঅ্যাডভান্টেজ। আর কস্ট অফ ডেট কি হ্যাঁ রিডিউস করা যায় বাই দ্য ট্যাক্স শিল্ড, বাট আরও অন্যান্য উপায়ে কস্ট অফ debt can be reduced by using the protective covenants that we will see later on this chapter. Our main focus on this chapter will be on the trade-off theory, and this trade-off theory is focusing on tax benefit or tax shield versus cost of distress. Trade-off theory focuses on this one. This is one of the main focuses of this chapter. All right. So
Okay. Then comes integration of tax effects and financial distress costs. We'll see that later. So 16.4 পর্যন্ত হচ্ছে আমাদের মার্কেটটাকে অ্যাজিউম করা হচ্ছে সিমেট্রিক, অর্থাৎ হচ্ছে there is no information or asymmetry. All the participants in the market has equal access to the information. এই 16.4 পর্যন্ত যা যা দেখানো হবে এই চ্যাপ্টারে সবগুলোতে হচ্ছে এই এই অ্যাজাম্পশনটা ধরে নেওয়া হয়েছে। দেন 16.5 এ আসছে সিগন্যালিং, যেটা হচ্ছে কত পরিমাণ ডেট লেভেল আর কি মানে কত মানে ডেট নিলে হচ্ছে গিয়ে একটা সিগন্যালিং ইফেক্টটা থাকে, সেটা আমরা দেখব। এবং এটাও দেখব যে বাংলাদেশে এই সিগন্যালিং ইফেক্টটা, ডেটের কারণে সিগন্যালিং যে ইফেক্টটা সেটা বাংলাদেশে কাজ করে না, সেটা আমরা দেখব। শিরকিং, পারকুইজিটস অ্যান্ড ব্যাড ইনভেস্টমেন্টস, এন্ড নট টু এজেন্সি কস্ট অফ ইকুইটি, অর্থাৎ কস্ট অফ এজেন্সি কস্ট অফ ইকুইটি আমরা দেখব। দেন টেকিং আউট আ থিওরি অ্যান্ড হাবিজাবি ব্লা ব্লা ব্লা, এগুলো আমরা দেখবো আর কি চ্যাপ্টারে মোটামুটি আউটলাইন, যেটা হচ্ছে আমরা সামনে দেখতে পারবো। অলরাইট, সো আমাদের এখানে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আমাদের আচ্ছা এটা না, একটা মিনিট। সো ফার্স্ট যে কনসেপ্টটা আসতেছে সেটা হচ্ছে debt can be used up to a certain threshold or up to a certain portion. After a certain portion, debt will create cost of distress, and also after a certain portion, debt will bring forth the debt will, after a certain portion, debt will bring forth the increase in KD. How? By increase in coupon rate. কেন? কারণ হচ্ছে কি ডেট যখন বেশি ইউজ করা হবে that will decrease the rating or credit rating of the firm. আর যখন ফার্মের ক্রেডিট রেটিং যখন কমে যাবে তখন হচ্ছে আমরা জানি যে তার আহ, 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 how can I say, তার প্রিমিয়ামটা বেড়ে যাবে, ক্রেডিট রিস্ক প্রিমিয়ামটা বেড়ে যাবে, এবং ক্রেডিট রিস্ক প্রিমিয়ামটা যখন বেড়ে যাবে তখন তার হচ্ছে কস্ট অফ ডেটটাও বেড়ে যাবে আলটিমেটলি। সো ইনক্রিজ ইন কেডি that will originate by using excessive amount of debt. This too will hamper, this too will transpire by using the debt beyond a certain portion of certain threshold. Anyways, আমাদের ফার্স্টে আসছে এই ইস্যুটা কস্ট অফ ডিস্ট্রেস। তার আগে আমরা জেনে নিই হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু আওয়ার ওসমান স্যার, financial distress is financial distress of a firm is a severe liquidity problem which cannot be resolved without rescaling of its operation. অর্থাৎ আমাদের হচ্ছে গিয়ে এখানে আমরা যদি আইডেন্টিফাই করি, আমাদের হচ্ছে এটা সিভিয়ার লিকুইডিটি প্রবলেম, হচ্ছে আমাদের ফার্স্ট আইডেন্টিফিকেশন। সেকেন্ড আইডেন্টিফিকেশন হচ্ছে গিয়ে আমাদের রিস্কেলিং অফ অপারেশনস। And yes, firm is in distress. How we can identify it? We can identify it when firm is forced to take some corrective action. When firm is forced to take corrective action, this means firm is in distress. Corrective action. These two are related. Rescaling its operation, forced to take corrective action. These two are kind of how can I say, interchangeable interchangeable things. These two, rescaling of operation and forced to take corrective action. So this will be regarded as financial distress. তাহলে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসে আমরা রিস্কেলিং মানে এখানে কি বোঝানো হচ্ছে আমাদেরকে? রিস্কেলিং হিয়ার মিনস, অ্যাকর্ডিং টু আওয়ার ওসমান স্যার, রিস্কেলিং মিনস রিস্কেডিউলিং অফ ডেট, দেন হচ্ছে রিস্ট্রাকচারিং যেখানে পরে অ্যাসেট অ্যান্ড যেখানে পরে হচ্ছে ডেট, দেন রিঅর্গানাইজিং
in other words, it can be used as downsizing. And then comes re-engineering. Elimination of non-valued activities, actually. This means that. Elimination of non-valued activities. সো রিস্কেডিউলিং অফ ডেট হচ্ছে যখন হচ্ছে একবার বা দুইবার হচ্ছে কোনো কোনো ক্রেডিট কোনো ডেটও যদি কোনো মানে যে যে হচ্ছে কি বড়োয়ার সে যদি একবার বা দুইবার যদি হচ্ছে ইনস্টলমেন্ট ঠিকঠাক মতো পেমেন্ট করতে না পারে দেন হচ্ছে কি তার ডেটটাকে হচ্ছে কি আবার নতুন করে রিস্কেডিউলিং করে নতুনভাবে হচ্ছে কি নতুনভাবে হচ্ছে টাইমটাকে ওইভাবে অ্যাডজাস্ট করে আবার হচ্ছে গিয়ে তার ডেটটাকে আর কি পরিশোধ করার একটা উপায় আর কি করে দেয়। আর এরা যদি হচ্ছে গিয়ে রিস্কেডিউলিং যদি না করা যায় তাহলে হচ্ছে যেটা হয় এই ডেটটা হচ্ছে ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে যায়, অর্থাৎ এই ডেটটাকে হচ্ছে গিয়ে আমরা তখন সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল অর ব্যাড ডেট লস হিসেবে আইডেন্টিফাই করি যদি রিস্কেডিউলিং অফ ডেট করা না যায়। সো এটা অ্যান্ড দেন রিস্ট্রাকচারিং অফ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। অ্যাসেট রিস্ট্রাকচারিং মানে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট লাইন যদি আমরা সুইচ করতে চাই তাহলে হচ্ছে কি যেটা হয়, আচ্ছা একটা প্রোডাক্ট লাইন হচ্ছে কি আমরা লেটস সে আমরা হচ্ছে আগে চিপস বানাতাম, এখন আমরা বিস্কুট বানাবো, প্রোডাক্ট লাইনে হচ্ছে সুইচ আনলাম, এটা হচ্ছে অ্যাসেট রিস্ট্রাকচারিং। আমরা এটাকে এভাবে আইডেন্টিফাই করতে পারি যে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটা 1993 এর পর হচ্ছে গিয়ে ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়ে যায় আর কি, সেটাকে আমরা অ্যাসেট রিস্ট্রাকচারিং এর আন্ডারে ফেলতে পারি। বাই দ্য ওয়ে দিস এক্সাম্পল ইজ বিং গিভেন বাই ওসমান স্যার। এরপর হচ্ছে ডেট রিস্ট্রাকচারিং বা লায়াবিলিটি রিস্ট্রাকচারিং। ডেট রিস্ট্রাকচারিং হচ্ছে গিয়ে ডেট হোল্ডার্স উইল বি ডেট যেটা সেটা হচ্ছে গিয়ে ইকুইটির সাথে সোয়াপ করা হবে। ডেট রিস্ট্রাকচারিং নিয়ে আগের চ্যাপ্টারে কথা বলা হয়েছিল। ডেট রিস্ট্রাকচারিং হচ্ছে কি আমরা স্টক রিপারচেস করে ওই যে ডেট রিস্ট্রাকচারিং সরি ডেট উইল বি মানে সোয়াপ উইথ ইকুইটি, অর্থাৎ আমরা হচ্ছে কি ইকুইটি কমায় ডেট নিব আর কি, সেটাই আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম। দেন কামস রিঅর্গানাইজিং বা ডাউনসাইজিং। অনেক সময় ডাউনসাইডিং করে রিস্কেলিং করা হয়, যেটা হচ্ছে কি ব্রিটিশ আমেরিকান টোবাকো করেছিল 1997 এর দিকে, তখন তাদের সেলসটাকে হাফ হয়ে গেছিল এবং সেলস হাফ হওয়ার কারণে তারা হচ্ছে গিয়ে অনেক এমপ্লয়িকে ডাউনসাইজ করছিল আর কি। এগেইন দিস এক্সাম্পল ইজ বিং অলসো গিভেন বাই ওসমান স্যার। দেন হচ্ছে রি-ইঞ্জিনিয়ারিং। রি-ইঞ্জিনিয়ারিং হচ্ছে এলিমিনেশন অফ নন ভ্যালুড অ্যাক্টিভিটিস। এখানে হচ্ছে যেটা হয় যে নন ভ্যালুড যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিই, সেগুলোকে রিডাকশন করে দিই আর কি, প্রসেসটাকে যাতে হচ্ছে কি প্রসেসের মধ্যে যাতে কোনো বটল নেক তৈরি না হয় আলটিমেটলি। সো বটল নেক যাতে তৈরি না হয় সেটার জন্য হচ্ছে কি আমরা এটা করি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। ওকে, সো এখন আমরা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কি টাইপের সেটা আমরা একটু আইডেন্টিফাই করব। Financial distress can be described in terms of stock concept, and it can also be described in terms of flow concept. According to stock concept, financial distress can be identified as value of the firm is less than the value of the debt. In this case, we can say firm is in financial distress according to stock concept. And according to flow concept, when firm has insufficient cash flow generation to service its debt, we can characterize this firm as in financial distress according to flow concept. So this is financial distress identification. আর এখানে একটা কথা লেখা আছে যে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস মানে ব্যাংক্রাপসি ইটসেলফ ভ্যালুকে কমায় না, বরং হচ্ছে গিয়ে কস্ট অফ ডিস্ট্রেস যেটা অ্যাসোসিয়েটেড উইথ ব্যাংক্রাপসি সেটা হচ্ছে গিয়ে মূলত ফার্মের ভ্যালুর উপর নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলায় আর কি। সো ইয়াপ, ডেসক্রিপশন অফ কস্ট। সো ডেট নিলে হচ্ছে গিয়ে আমাদের মানে কস্ট অফ ডিস্ট্রেস যেটা এই কস্ট অফ ডিস্ট্রেসকে হচ্ছে গিয়ে আমরা দুইভাবে আইডেন্টিফাই করতে পারি। এটা কিন্তু কস্ট অফ ডিস্ট্রেস, নট আলাদা এনিথিং এলস। টু টাইপস অফ ডিস্ট্রেস কস্ট,
কস্ট অফ ডিস্ট্রেস, নট এনিথিং এলস। এখানে এটা আমাদের মাথায় রাখতে হবে এটা। আচ্ছা, একটা মিনিট। কস্ট অফ ডিস্ট্রেস আমি আমার নিজের ক্ষেত্রেও এটা একটু করে রাখি যাতে আমি না ভুলে যাই। অলরাইট, ওকে। Cost of distress two types. One is direct and another is indirect. Direct is legal and administrative. This doesn't need any explanation. Then another is indirect costs, which include impaired ability to conduct business. এক্ষেত্রে হচ্ছে যেটা হয় যে যখন হচ্ছে গিয়ে আমি ফার্ম ডিস্ট্রেসে থাকে তখন সে কোনো ক্রেডিট সেলস মেক করতে পারে না, কারণ ক্যাশ শর্টেজ থাকে তার যার কারণে হচ্ছে কি সে সেলস লস করে ফেলে। এটা হচ্ছে একটা কন্ডাক্ট বিজনেস করতে পারে বা বিজনেস কন্ডাক্ট করতে পারে না। আর এটা হচ্ছে কি এজেন্সি কস্ট ইনকার করে। দিস ইজ দ্য মেজর থিং ইন দ্য কস্ট অফ ডিস্ট্রেস। এবং এজেন্সি কস্টের মধ্যে তিনটা সেলফিশ স্ট্র্যাটেজি আছে। সেলফিশ স্ট্র্যাটেজি হচ্ছে কি যখন থার্ড পার্টির উপর একটা থার্ড এই স্ট্র্যাটেজি নেওয়ার কারণে যারা স্টেক হোল্ডার তাদের উপর একটা খারাপ প্রভাব পড়বে আর কি, সেটা সেলফিশ স্ট্র্যাটেজি। ফার্স্ট সেলফিশ স্ট্র্যাটেজি হচ্ছে ইনসেন্টিভ টু টেক লার্জ রিস্ক, হুইচ ইজ ওভার ইনভেস্টমেন্ট প্রবলেম। এরপর সেকেন্ড যেটা সেটা হচ্ছে আন্ডার ইনভেস্টমেন্ট, ইনসেন্টিভ টুয়ার্ড আন্ডার ইনভেস্টমেন্ট। অ্যান্ড দেন কামস দি মিল্কিং দ্য প্রপার্টি। These three are related to agency cost issues. সো ফার্স্টে যেটা হয়, যে কোম্পানি যখন ডিস্ট্রেসে যায় সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি যখন ভ্যালু অফ দ্য ফার্ম ইজ লেস দেন ভ্যালু অফ দ্য ডেট। ভ্যালু অফ দ্য ডেট, মার্কেট ভ্যালু অফ দ্য ডেট আমরা যদি দেখি, আচ্ছা আমাদের থেকে ডেট মানে মার্কেট ভ্যালু অফ দ্য ডেট 200-তে গেল, মূলত তো আমাদের 300 আমাদেরকে পেমেন্ট করতে হবে। মার্কেট ভ্যালু যেটা যাক না কেন, মার্কেট ভ্যালু যত কমুক না কেন আমাদেরকে 300ই পে করতে হবে। বাট আমাদের হচ্ছে ফার্মের ভ্যালু হচ্ছে গিয়ে 200। ফার্মের ভ্যালু যদি 200 থাকে তাহলে আমার ডেট থেকে ফার্মের ভ্যালু কিন্তু কম। And according to stock concept আমাদের কিন্তু farm is in distress as farm's value is less than the debt. So first যে সেলফ স্ট্র্যাটেজি সেটাকে আমরা কাজ করি সেটা আমরা একটু দেখি। টেক লার্জ রিস্ক অর ওভার ইনভেস্টমেন্ট, এটাকে আমরা ওভার ইনভেস্টমেন্ট হিসেবে দেখি। সো ফার্স্ট সিনারিওতে যেটা হয়, আমরা এটার দিকে একটু খেয়াল না করি, আমরা একটু এটা দেখি। ফার্স্ট সিনারিওতে যেটা হয়, যদি সেলফ স্ট্র্যাটেজি যদি হয়, আমাদের এখানে ক্যাশ ছিল হচ্ছে 200। সো লেটস সে ফার্মের হচ্ছে $200 হচ্ছে ক্যাশ আছে। ফার্ম $200 যখন ক্যাশ আছে, এটাকে হচ্ছে গিয়ে ফার্ম ইনভেস্ট করতে পারে এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে ফার্ম এর 50% চান্স থাকে যে সে পে অফ পাবে 300, আর 50% চান্স থাকে সে পে অফ পাবে 100। 300 আর 100 যদি আমরা করি, ওয়েটেড অ্যাভারেজ করি, 50% যদি আমরা প্রবাবিলিটি যদি আমরা ওয়েটেড অ্যাভারেজ করি, তাহলে এক্সপেক্টেড পে অফ পাবো হচ্ছে 225। আর 225কে যদি আমরা এখানে লেটস সে হচ্ছে প্রেজেন্ট ভ্যালুতে যদি কনভার্ট করি তাহলে 210 লেটস সে আসলো হাইপোথেটিক্যালি। আর আমাদের এনপিভি দাঁড়াবে হচ্ছে কি 10। এনপিভি যদি আমাদের +10 হয়, নর্মাল টাইমসে ফার্ম এই এনপিভি 10 আলা প্রজেক্টটাকে, অর্থাৎ এই $200 ইনভেস্ট করে এই এরকম পে অফ আসতেছে, এরকম নর্মাল সময় এই ইনভেস্টমেন্ট করতে ফার্ম কোনো দ্বিধাবোধ করবে না, ফার্ম এরকম ইনভেস্টমেন্ট করবে। বাট সমস্যাটা হয় যখন হচ্ছে ফার্ম যখন ডিস্ট্রেসে থাকে। ফার্ম যখন ডিস্ট্রেসে থাকে তখন সে একটা কাহিনী করে। সে যেটা করতে পারে, ফার্ম যখন ডিস্ট্রেসে থাকে তখন সে খুব লার্জ রিস্ক আলার প্রজেক্ট নেয়, যে এই রিস্ক আলার প্রজেক্টে সে যদি $200 ইনভেস্ট করে, তার ক্যাশে যেটা আছে সে 10% সম্ভাবনা থাকে যে সে পে অফ পাবে হচ্ছে গিয়ে 1000, আর 90% পসিবিলিটি থাকে সে পে অফ পাবে হচ্ছে গিয়ে 150 লেটসে। এখন সমস্যাটা কই হইছে? এখানে সমস্যাটা হইছে যে সে যদি হচ্ছে গিয়ে 10% যার হচ্ছে গিয়ে যদি সম্ভাবনা থাকে সে 1000 টাকা পাবে, সেই এই ইকুইটি হোল্ডার যারা, তারা চিন্তা করে যে এখানে হচ্ছে মেজর বেনিফিট কিন্তু তারা পাচ্ছে, কারণ এই 1000 থেকে যদি হচ্ছে গিয়ে আমাদের 300 যদি চলে যায় ডেট হোল্ডারদের জন্য, বাকি 700 টাকা পাচ্ছে হচ্ছে ইকুইটি হোল্ডারদের পকেটে যাচ্ছে। তা মেজর বেনিফিট কিন্তু ইকুইটি হোল্ডাররা পাচ্ছে এখানে। আবার যদি এই প্রজেক্ট যদি ফেলিওর হয়,
তাহলে 90% চান্স ফেলিয়ার হবে। 150 টাকা হচ্ছে কি পাবে পে অফ। আর আমাদের এখানে অলরেডি এই ফার্মের ডেট হচ্ছে 300, তাহলে এইখানে 300 যদি ডেট হয়, এখানে পুরো বার্ডেন, এই যে লস 150 যে পাইলো, বাকি 150 যে লস, পুরো বার্ডেনটা পড়লো হচ্ছে ডেট হোল্ডারদের উপর। ইকুইটি হোল্ডারদের তো কোনো কিছু নাই, ইকুইটি হোল্ডাররা তো কথাই আসে না। ডেট হোল্ডাররা পুরা মানে কিছুই নাই, ও ডেট হোল্ডারদের জন্য কিচ্ছু নাই এখানে। ডেট হোল্ডাররা পুরা মানে একদম পুরা পুরো পথে বসে যাবে, একদম পুরো ডেট হোল্ডার পথে বসে যাবে, মানে বলটা ভুল, মানে ডেট হোল্ডারদের উপর পুরো বার্ডেনটা আর কি হয়ে গেছে, বার্ডেনটা পড়তেছে। ইকুইটি হোল্ডার কিন্তু কোনো এখানে রিস্ক নিতেছে না। ইকুইটি হোল্ডার কিন্তু লাভ করলে সেই লাভ করবে, লস করলে পুরা লস হচ্ছে ডেট হোল্ডারদের কাছে যাচ্ছে। আর এই প্রজেক্টে যদি এমপিভি বাই করা যায়, যদি এমপিভি আমরা যদি বাইর করি, তাহলে দেখা যাবে যদি এমপিভি বাই করি প্রজেক্টের 1000 আর 150 যদি হয়, 150-এর 90 যদি হয়, 150 ইন্টু 0.9 প্লাস 1000, 235 যদি হয় ফিউচার ভ্যালু, এটাকে কারেন্টে কনভার্ট করে দেখা যাবে 180। লেটস সে ফর এক্সাম্পল সেক হাইপোথেটিক্যালি ধরলাম প্রেজেন্ট ভ্যালুতে 180 আসে, তাহলে -20 হচ্ছে এনপিভি। এনপিভি -20 হওয়া সত্ত্বেও দেখা যাবে ফার্ম ইজ মোর প্রন টু টেক দিস প্রজেক্ট when it is in financial distress, কারণ এনপিভি নেগেটিভ হলেও এখানে যে পে অফটা আছে সেটা ফার্ম পেতে পারবে যদি হচ্ছে কি রিস্কটা নেয়, এবং এই ফার্মের ইকুইটি হোল্ডাররা আলটিমেটলি বেনিফিট, মেজর বেনিফিট পাবে। আর যদি লস হয়, ফার্মের ইকুইটি হোল্ডার তো কিছু পাবে না, এবং তাদের রিস্কও তো নাই, বরং হচ্ছে ডেট হোল্ডার যারা, ওদের 300 টাকা পাওয়ার কথা ছিল বাট 150 পাইতেছে, অর্থাৎ তাদের উপর বার্ডেনটা হচ্ছে শিফট হচ্ছে আলটিমেটলি। তাহলে যেটা দেখা যাচ্ছে যে এখানে ওভার ইনভেস্টমেন্ট আবার সেলফি স্ট্র্যাটেজি নিচ্ছে, একটা সেলফি স্ট্র্যাটেজি নেওয়ার কারণে সমস্যাটা দেখা দিচ্ছে। সেলফি স্ট্র্যাটেজি নেওয়ার কারণে যেটা হচ্ছে যে ফার্ম যেটা করতেছে এখানে বন্ড হোল্ডারদের যে ওয়েলথ আছে সেটা হচ্ছে গিয়ে মানে এক্সপ্রোপ্রিয়েশন করতেছে, অর্থাৎ হচ্ছে গিয়ে মানে ডেট হোল্ডারদের যে ওয়েলথ সেটা হচ্ছে গিয়ে বাজে ইউজ করতেছে, মিস ইউজ করতেছে আর কি, সোজা কথা। এবং আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস ফার্ম wants to expropriate bondholders' money, or firms wants to overinvestment, or firms takes large risks, এটা হচ্ছে সেই সিনারিও যখন হচ্ছে গিয়ে ফার্ম ইজ ইন ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস থাকে। আর কিভাবে, কেন কেন এটা এরকম হয়, কেন এটা বলা হচ্ছে গিয়ে ফার্ম বন্ড হোল্ডারদের মানিকে এক্সপ্রোপ্রিয়েশন করতেছে, কারণ এই যে নেগেটিভ এনপিভি প্রজেক্ট নিচ্ছে, পুরো বার্ডেনটা শিফট হয়ে যাচ্ছে হচ্ছে ডেট হোল্ডারদের উপর, এই জন্য। সো দ্যাট ইজ সেলফি স্ট্র্যাটেজি 1. Another selfish strategy could be under investment. So let's say এটা হচ্ছে এরকম যে আমার এখানে যদি ধরি আন্ডার ইনভেস্টমেন্ট যদি হয়, লেটস সে 200 টাকা হচ্ছে আমার ক্যাশে আছে, আর ফার্ম হ্যাজ অলরেডি মানে ফার্ম একটা প্রজেক্ট পাইছে, ফার্ম হ্যাজ অলরেডি আইডেন্টিফাইড এ প্রজেক্ট দ্যাট will recur in an initial cost of, let's say 300, ইনিশিয়াল কস্ট হচ্ছে 300 লাগবে। সো 200 হচ্ছে ক্যাশে আছে, ইনিশিয়াল কস্ট 300 লাগবে। আর এখানে ইনিশিয়াল কস্ট হচ্ছে 300 যদি হয়, এখানে ফার্ম দেখছে তার 50% সম্ভাবনা হচ্ছে সে পেমেন্ট পাবে হচ্ছে 400, আর 50% সম্ভাবনা হচ্ছে সে পেমেন্ট পাবে হচ্ছে 300। সেটা দেখলো, দেখে সে এখন দেখলো এখানে এরকম যদি হয়, নর্মাল টাইম যদি হতো সেটা নিত, কিন্তু এখানে কিন্তু অ্যাবনর্মাল টাইম, ক্যাশ আছে ফার্মে 200, আর বন্ড হোল্ডারদের দাবি কিন্তু এখানে হচ্ছে 300। এখন ফার্ম নর্মাল টাইম সেটা নিতে সমস্যা ছিল না, বাট এটা হচ্ছে অ্যাবনর্মাল টাইমে ফার্ম যদি এই প্রজেক্ট নেয়, লেটস সে $200 তো ক্যাশে, ফার্ম ধরলাম $100 হচ্ছে ইকুইটি হিসেবে নিল, নিজের পকেট থেকে দিল, অর্থাৎ ইকুইটি হোল্ডারদের পকেট থেকে দিল। তাহলে যেটা হবে $300 যদি এখানে ইনভেস্ট করে, তাহলে আমরা এক্সপেক্টেড পে অফ এখানে পাবো হচ্ছে অ্যারাউন্ড 200 আর 150, অর্থাৎ 300। 200 আর 150 350। এক্সপেক্টেড পে অফটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলে পাবো 200, ধরলাম 325।
এনপিভি পাবো হচ্ছে গিয়ে +25, এখানে আমাদের এনপিভি হচ্ছে +25। এখন সমস্যাটা কই হয়েছে, এখানে সমস্যাটা হয়েছে এখানে যে 325 যদি হয় আমার পুরো প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোস, এই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোস 325 এর মধ্যে বন্ড হোল্ডাররা নিয়ে যাচ্ছে 300, ওদের দাবি ছিল 300, বাকি 25 পাচ্ছে হচ্ছে গিয়ে ইকুইটি হোল্ডার্সরা। এখন এই ইকুইটি হোল্ডাররা কিন্তু কন্ট্রিবিউট করছিল কিন্তু 100, তারা 100 কন্ট্রিবিউট করার যে করছিল, ওই 100 টাকা কিন্তু যাচ্ছে কিন্তু বন্ড হোল্ডারদের পকেটে, আর তারা 100 টাকা দিয়ে তারা পাচ্ছে 25 টাকা। সো দ্যাট ইজ এ হিউজ লেস পে অফ, মানে অনেক কম পে অফ এটা ওদের জন্য, এটা খুবই ওদের ইকুইটি হোল্ডারদের জন্য কম। সেই জন্য ইকুইটি হোল্ডাররা উইল বি মাচ মোর রিলাক্টেন্ট ইন প্রোভাইডিং দিস $100 ফর ইনভেস্টমেন্ট। আর এইভাবে হচ্ছে কি আলটিমেটলি ফার্ম এই প্রজেক্টটা নিবে না, এই প্রজেক্টটা আলটিমেটলি ফার্ম উইল নট টেক, আর এইভাবে আন্ডার ইনভেস্টমেন্টটা ক্রিয়েট হবে when the firm is in distress. So it is another selfish strategy. So we can say under what circumstances firm is gonna pass up this project, or equity holders are reluctant to contribute, or firm is gonna underinvest. এটা হচ্ছে এই সিনারিওটা। কেন, কখন, যখন ফার্ম ইজ ইন ডিস্ট্রেস, কেন, কারণ হচ্ছে কি মেজর বেনিফিটটা ডেট হোল্ডাররা পাচ্ছে, ইকুইটি হোল্ডাররা হচ্ছে কি এটা 25 পাচ্ছে, ডেট হোল্ডাররা মেজর বেনিফিট নিয়ে যাচ্ছে, তো সেই কারণে। সো এটা হচ্ছে সেলফি স্ট্র্যাটেজি 2। সেলফি স্ট্র্যাটেজি 3 হচ্ছে মিল্কিং দ্য প্রপার্টি। এখানে হচ্ছে কি আলটিমেটলি যেটা হচ্ছে ডিভিডেন্ড এত পরিমাণে দিয়ে দিচ্ছে যে আলটিমেটলি যারা বন্ড হোল্ডার তাদের জন্য কিছুই থাকতেছে না, মানে একদম খুবই কম অ্যামাউন্টে কম জিনিসপত্র থাকতেছে, মানে বন্ড হোল্ডারদের জন্য আলটিমেটলি কিছুই থাকতেছে না। মিল্কিং দ্য প্রপার্টি মানে সব ডেট, সব ইকুইটি হোল্ডারদের দিয়ে দিচ্ছে আর কি, প্লেন্টি ফর দ্য শেয়ার হোল্ডার্স। So these are the selfish strategies or agency costs that can arise as a part of cost of distress. Okay, okay. এরপর হচ্ছে when cost of debt can be reduced. Cost of debt can be reduced in two ways, which is one is protective covenants and another is debt consolidation. Debt consolidation হচ্ছে কি যখন একটা ব্যাংক একটা ব্যাংকে ডেট কিনে নেবে, তখন হচ্ছে যেটা দেখা যাবে যে একটা ফার্ম যদি 5টা কোম্পানি থেকে ডেট নেয়, সেই ফার্মের ডেটগুলো যদি হচ্ছে গিয়ে একটা ব্যাংক যদি সব কিনে ফেলতে শুরু করে, তাহলে দেখা যাবে যে কন্ট্রাক্টিং কস্টটা কমে যাচ্ছে। এভাবে হচ্ছে কি ডেট কনসলিডেশন, সব 5টা ব্যাংকের ডেটটাকে একটা ব্যাংকের ডেটে রূপান্তর করে ডেট কনসলিডেশন করে ডেটের কস্টটাকে কমানো যায় আর কি, কস্ট অফ ডেটটাকে কমানো যায়। আর একটা হচ্ছে প্রোটেক্টিভ কভেনেন্স, যেটার মাধ্যমে কস্ট অফ ডেটটাকে হচ্ছে গিয়ে কমানো যায় টু প্রোটেক্ট দ্য বন্ড হোল্ডার্স ইন্টারেস্ট। সো যেভাবে করতে পারে নেগেটিভ কনভিনিয়েন্স আর পজিটিভ কনভিনিয়েন্সের মাধ্যমে, এটা হচ্ছে এখানে পিটি মাচ সেলফ এক্সপ্লেনেটরি, তাই আমি আর এখানে আর এটা করলাম না, এক্সপ্লেন করলাম না আর কি। ইন্ডিকেশন অফ ট্যাক্স ইফেক্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্টস, এটাই হচ্ছে গিয়ে ট্রেড অফ থিওরির মূল কথা, ইন্ডিকেশন অফ ট্যাক্স ইফেক্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্টস। সো হচ্ছে আমাদের এমন ডেট টু ইকুইটি রেশিও নিতে হবে যেখানে হচ্ছে আমাদের ট্যাক্স অ্যাডভান্টেজও পাই আমরা, ডিস্ট্রেস কস্টও কম থাকে এবং ফার্ম ভ্যালু ম্যাক্সিমাইজড হয়। সেটা কোনটা, সেটা আমরা এখন মিলারের সেই ওই আগে এই চ্যাপ্টার শুরুর সময় যে গ্রাফটা দেখাইছিলাম সেই গ্রাফের মাধ্যমে আমরা এখানে দেখব। সো এটি হচ্ছে সেই গ্রাফটা। আমি এখানে বলতেছিলাম ভ্যালু অফ দ্য লিভার্ড ফার্ম বাড়তেছিল ডিউ টু ট্যাক্স অ্যাডভান্টেজ, অ্যাকচুয়াল ভ্যালু কমছিল ডিউ টু ব্যাংক্রাপসি কস্ট, আর ভ্যালু হচ্ছে কি এখানে ম্যাক্সিমাইজড হচ্ছে এই পয়েন্টে, যে পয়েন্টে মার্জিনাল বেনিফিট is equal to marginal cost. মার্জিনাল বেনিফিট আসতেছে ফ্রম দ্য ট্যাক্স অ্যাডভান্টেজ, আর মার্জিনাল কস্ট আসতেছে ফ্রম দ্য ডিস্ট্রেস কস্ট। সো মার্জিনাল বেনিফিটকে বলতে পারি মার্জিনাল ট্যাক্স শিল্ড, আর মার্জিনাল কস্টকে বলতে পারি মার্জিনাল ডিস্ট্রেস কস্ট, যেটা এখানে ইকুয়াল হচ্ছে সেখানেই হচ্ছে অপটিমাল ডেট টু ইকুইটি রেশিও, এবং এখানে ফার্মের ভ্যালু ম্যাক্সিমাইজড হচ্ছে। অ্যান্ড after that, taking debt will increase the marginal cost, and increase in marginal cost, then marginal benefit will reduce the value of the firm. এটাই ট্রেড অফ থিওরির মূল কথা। Okay, then comes when firm is in distress,
the claimants, the one of the claimants that are being added to the slice of pie is lawyers. As we have seen in the cost of distress, there will be some direct costs which include the law costs related to legal and administrative costs. So this is one of the thing lawyer that or that that gives birth to this ডাইরেক্ট কস্ট অফ ডিস্ট্রেস, অর্থাৎ ডাইরেক্ট কস্ট অফ ডিস্ট্রেস ডাইরেক্ট কস্ট হচ্ছে কি লয়ার থেকেই উদ্ভূত হয়। আর এটাই হচ্ছে কি সেটা লয়ারের একটা ক্লেইমেন্ট হিসেবে থাকে। আবারও বলছে এমএম ইটারেশন ইজ ভ্যালু অফ দ্য ফার্ম ডিপেন্ডস অন দ্য ক্যাশ ফ্লো অফ দ্য ফার্ম, ক্যাপিটাল স্ট্রাকচার জাস্ট স্লাইসেস দ্য পাই। সেই কথাগুলো আগের চ্যাপ্টারের কথাগুলো এখানে আসতেছে। সিগন্যালিং, সিগন্যালিং এটা বলতেছে যে আচ্ছা, অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারের কনসেপ্টটা আমি একটু বলছিলাম এখানে। অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার সেখানে যেখানে হচ্ছে গিয়ে মার্জিনাল বেনিফিট ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট, এটা। আর হচ্ছে গিয়ে সিগন্যালিং কনসেপ্ট হচ্ছে এরকম যে ফার্ম যখন হচ্ছে গিয়ে হাই অ্যান্টিসিপেটেড প্রফিটস থাকে তখন হাই লেভেল অফ ডেট নিতে পারে। মানে বড় কথা হচ্ছে গিয়ে যেটা বলতে চাচ্ছি যে ফার্ম যখন বেশি ডেট নেয় তখন এটা সিগন্যালিং দেয় যে ফার্ম হ্যাজ হাই প্রফিটাবিলিটি, যার কারণে সে ডেটটা নিচ্ছে, কারণ সে ডেটটাকে সার্ভিসিং করতে পারবে ঠিকঠাক মতো, সে দ্য ফার্ম ক্যান সার্ভিস ইটস ডেট। এই জন্য ফার্ম যদি ডেট নেয় এটা একটা পজিটিভ সিগন্যাল, এটা হচ্ছে গিয়ে কোনো নেগেটিভ সিগন্যাল, এটা পজিটিভ সিগন্যাল আর কি। আর হচ্ছে হ্যাঁ, এইটাতে পজিটিভ সিগন্যাল। এখন বাংলাদেশে এটা কাজ করে না, কারণ বাংলাদেশে টেকিং ডেট ইজ নট এ প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন অ্যাট অল। প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের মধ্যে ডেট টেক করা কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন না, যার কারণে কোনো ফার্ম যদি ডেট নেয় ইট ওয়ন্ট হ্যাভ এন ইম্প্যাক্ট অন দ্য শেয়ার প্রাইস। ডেভেলপড কান্ট্রিজের ক্ষেত্রে এটা ইম্প্যাক্ট ফেলে, বাট নট ফর ডেভেলপিং কান্ট্রিজ মার্কেটস লাইক বাংলাদেশ। অনেক ম্যানেজার যেটা করে ফার্মে যে এরকম এই সিগন্যালিং ইফেক্টটার জন্য মিমিক্রি করতে যায়, যে তার অপটিমাল দেখাতে যায় যে সে অনেক ডেট নিবে, সে মিমিক্রি করতে চায় ভালো ফার্মদের মতো যে সে আসলে ভালো, টু ফুল দ্য ইনভেস্টর্স, বাট আলটিমেটলি দে উইল হ্যাভ টু পে দ্য কস্ট ইন দ্য লং রান। ঝামেলাটা হয়ে যায় তখন। সিকিং পারকুইজিটস অ্যান্ড ব্যাড ইনভেস্টমেন্ট, এখানে মধ্য কথা যেটা সেটা হচ্ছে গিয়ে ইকুইটি হোল্ডারদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এজেন্সি কস্ট, ইকুইটি হোল্ডার আর ম্যানেজারদের মধ্যে যেটা হয়, ম্যানেজাররা হচ্ছে হায়ার্ড হেল্প, আর সেক্ষেত্রে হচ্ছে কি তাদের রিডিউসড যে এফোর্টটা সেটাকে শিরকিং বলতেছে। তারা হচ্ছে গিয়ে ওরকম এফোর্টটা দেয় না যেরকম এফোর্টটা দেওয়া উচিত, বা ম্যানেজাররা যেটা ইকুইটি হোল্ডাররা যেটা এক্সপেক্ট করে, এটাই বলতেছে এখানে। ওয়াইল ম্যানেজার্স মে হ্যাভ মোটিভ টু পার্টিক ইন পারকুইজিটস, অর্থাৎ ম্যানেজারদের পারকুইজিট দেওয়া হয়, বাট they also need the opportunity. Free cash flow provides the opportunity. অপরচুনিটি বলতে এটা বুঝাইছে যে অনেক সময় ফ্রি ক্যাশ ফ্লো যখন থাকে ফার্মের কাছে তখন সেটা দেখা যায় ফ্রি ক্যাশ ফ্লো যদি অনেক বেশি থাকে তাহলে দেখা যায় যে এটাকে ম্যানেজাররা হচ্ছে গিয়ে ওয়েস্টফুল ইনভেস্টমেন্ট ইউজ করে, এমন এমন ইনভেস্টমেন্ট করে যেটা ওয়েস্টফুল বা সাব অপটিমাল ইনভেস্টমেন্টে হচ্ছে গিয়ে এই ফ্রি ক্যাশ ফ্লো ইউজ করে, অথবা হচ্ছে তারা ফ্রি ক্যাশ ফ্লো দ্বারা এক্সট্রা কিছু পারকুইজিট হিসেবে আর কি নেয়। দুইটাই হচ্ছে গিয়ে মানে ভ্যালু ক্রিয়েশনে বাধা সৃষ্টি করে আর কি, সোজা কথা। সো যেটা হয় যে এই জন্য ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে গিয়ে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেওয়া হয় আর কি। মানে ফ্রি ক্যাশ ফ্লোকে যদি হচ্ছে গিয়ে মানে অ্যাকর্ডিং টু ফ্রি ক্যাশ ফ্লো হাইপোথিসিস, যদি ডিভিডেন্ড হিসেবে সব টাকা যদি দেওয়া, ফ্রি ক্যাশ ফ্লো যদি টাকাগুলো দিয়ে দেওয়া হয় ডিভিডেন্ড হিসেবে, তাহলে হচ্ছে গিয়ে আলটিমেটলি ম্যানেজারদের হাতে ওরকম টাকা থাকে না যেটা তারা ওয়েস্টফুল অ্যাক্টিভিটিস ইনভেস্ট করবে আর কি। আবার যদি ফার্ম যদি অনেক ডেট টেক করে তাহলে হচ্ছে কি আলটিমেটলি এই ডেটগুলো দিতে হয়, যার কারণে হচ্ছে কি ফ্রি ক্যাশ ফ্লো হাইপোথিসিস অনুযায়ী ডেটটা দেওয়ার কারণে ফ্রি ক্যাশ ফ্লো অত বেশি অ্যাভেলেবল থাকে না, যার কারণে হচ্ছে কি ফার্ম ওয়েস্টফুল অ্যাক্টিভিটিসে ইনভেস্টর করতে পারে না ফার্মের ম্যানেজারগুলো, যার কারণে এটা হচ্ছে মোর এফেক্টিভ দেন ডিভিডেন্ড ইনক্রিজেস। পেকিং অর্ডার থিওরি হচ্ছে এটা বলে, এটা হচ্ছে অপোজিট টু দ্য ট্রেড অফ থিওরি। ট্রেড অফ থিওরিতে যেটা বলছিল যে ফার্ম উইথ হায়ার প্রফিটেবিলিটি শুড টেক হায়ার ডেট টু ইকুইটি রেশিও, এরকম একটা কথা আছে। কারণ
হায়ার প্রফিটেবিলিটি মানে তার কস্ট অফ ডিস্ট্রেস কম আর তার ট্যাক্স বেনিফিটটা বেশি। তো এই জন্য বলতেছে হায়ার প্রফিটেবিলিটি ফর দ্য ফার্ম শুড হ্যাভ হায়ার ডেট টু ইকুইটি রেশিও। বাট পেকিং অর্ডার থিওরি বলতেছে হায়ার প্রফিটেবিলিটি ফার্ম শুড নট হ্যাভ দ্যাট ডেট, শুড নট টেক ডেট, রাদার ইট শুড ইউজ ইটস ইন্টারনাল ফাইন্যান্সিং। অ্যান্ড যদি ইন্টারনাল ফাইন্যান্সিং যদি ইনসাফিসিয়েন্ট থাকে দেন ইউজ ডেট, অ্যান্ড দেন আলটিমেটলি ইকুইটি হচ্ছে লাস্টে ইস্যু করতে হবে। মোদ্দা কথা হচ্ছে এটাই যে ইন্টারনাল ফাইন্যান্সিংটা সবার আগে ইউজ হবে যখন ফার্ম প্রফিটেবল থাকবে, উইচ ইজ অপোজিট টু দ্য ট্রেড অফ থিওরি। সো এখানে এখানে কোনো টার্গেট ডেট টু ইকুইটি রেশিও নাই। প্রফিটেবল ফার্ম ইউজ লেস ডেট, এটা একটু বললাম, কারণ তারা ইন্টারনাল ফাইন্যান্সিং ইউজ করবে। আর কোম্পানিজ লাইক ফাইন্যান্সিয়াল স্ল্যাক, ফাইন্যান্সিয়াল স্ল্যাক দ্বারা বোঝাচ্ছে যেসব কোম্পানির হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটসের পরিমাণ টোটাল অ্যাসেটের মধ্যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটসের পরিমাণ বেশি। টোটাল অ্যাসেটের মধ্যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্ল্যাক থাকবে। আর যারা এইসব ফাইন্যান্সিয়াল স্ল্যাক যেসব কোম্পানি তাদের হচ্ছে পেকিং অর্ডার থিওরি হচ্ছে কি তারা মানে তাদেরকে ই করা যায়, পেকিং অর্ডার থিওরির সাথে তাদেরকে রেকগনাইজ করা যায়। আর এটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল স্ল্যাক এমন কোম্পানি যাদের হচ্ছে এক্সেস ফ্রি ক্যাশ ফ্লো আছে আর কি। এই যে ফ্রি ক্যাশ ফ্লো এটা হচ্ছে যাদের এক্সেস থাকবে তাদের হচ্ছে কি ফাইন্যান্সিয়াল স্ল্যাক আলা কোম্পানি বলা হবে। আর কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ল্যাক আলা কোম্পানি যখন থাকবে তখন সে ইন্টারনাল ফাইন্যান্সিং ইউজ করতে হবে, কারণ তার এক্সেস ফ্রি ক্যাশ ফ্লো আছে। আর এক্সেস ফ্রি ক্যাশ ফ্লো থাকে কিন্তু সাব অপটিমাল ইনভেস্টমেন্ট কিন্তু আলটিমেটলি হয়ে থাকে। সো পেকিং অর্ডার থিওরি কিন্তু আলটিমেটলি এটা এরকম হয়ে দাঁড়াচ্ছে, পেকিং অর্ডার থিওরি বলতেছে যে হ্যাঁ ইন্টারনাল ফাইন্যান্সিং ইউজ করো, ইন্টারনাল ফাইন্যান্সিং ইউজ করো। ইন্টারনাল ফাইন্যান্সিং যদি ইউজ করা হয় তার মানে কি এই কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো এক্সেসিভ বা এর হচ্ছে গিয়ে অনেক আছে, এর হচ্ছে প্রফিটেবল ফার্ম। আর এক্সেস ফ্রি ক্যাশ ফ্লো থাকলে হচ্ছে গিয়ে সাব অপটিমাল ইনভেস্টমেন্ট হবে, সাব অপটিমাল ইনভেস্টমেন্ট হবে আলটিমেটলি। সো কোম্পানিজ লাইক ফাইন্যান্সিয়াল স্ল্যাক যখন হয় তখন আলটিমেটলি যেটা হয় এক্সেসিভ ফ্রি ক্যাশ ফ্লোর কারণে সাব অপটিমাল ইনভেস্টমেন্ট হয়। হ্যাঁ সেই ইন্টারনাল ফাইন্যান্সিং করতেছে বাট সাব অপটিমাল ইনভেস্টমেন্টটা বেশি হয়ে থাকে আলটিমেটলি। গ্রোথ এন্ড ডেট টু ইকুইটি রেশিও, এখানে হচ্ছে গিয়ে গ্রোথ ইমপ্লাই সিগনিফিকেন্ট ইকুইটি। আচ্ছা গ্রোথের কথা এখানে যেটা আসবে, গ্রোথ হতে পারে ইনট্যাঞ্জিবল নেচার আর গ্রোথ অথবা টেনজিবল নেচার। যদি টেনজিবল নেচারে গ্রোথ হয় তাহলে হচ্ছে গিয়ে ফার্ম শুড টেক হায়ার ডেট টু ইকুইটি রেশিও, যদি ফার্মের গ্রোথ টেনজিবল নেচারে হয়। যদি ইনটেনজিবল নেচারে হয় লাইক আইসিটি ফার্ম তাহলে ফার্ম শুড নট টেক দ্যাট মাচ ডেট টু ইকুইটি রেশিও, কারণ ফার্ম শুড হ্যাভ লোয়ার ডেট টু ইকুইটি রেশিও। আর এটা হচ্ছে কি মায়ারস এন্ড মোচলুফ এই পেপারে বলা আছে টেনজিবল ফার্ম ঠিক হায়ার ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে কি করতে পারে, নিতে পারে। কারণ কি, কারণ হচ্ছে টেনজিবল ফার্মের হচ্ছে গিয়ে এনাফ অ্যাসেট থাকে টু মানে কোলাটেরাল রাখার জন্য এনাফ অ্যাসেট থাকে, টেনজিবল অ্যাসেট থাকে, সেই কারণে তার ডেট টু ইকুইটি রেশিওটা হায়ার করলে সমস্যা নাই। বাট তাও রিকমেন্ডেড হচ্ছে কি টেনজিবিলিটির ক্ষেত্রে বা টেনজিবল গ্রোথের ক্ষেত্রে রিকমেন্ডেশন হচ্ছে লো ডেট টু ইকুইটি রেশিও রাখা, এই জন্য যে গ্রোথ কিছুটা চলে যেতে পারে যখন কস্ট অফ ডিস্ট্রেসটা একটু চলে আসে। আর ইনটেনজিবল যে গ্রোথ যদি ইনটেনজিবল নেচারে হয় সেক্ষেত্রে আরও সমস্যা হয়। সেক্ষেত্রে দেখা যায় যখন ডিস্ট্রেসটা এসে পড়ে তখন হচ্ছে গিয়ে ফার্মের গ্রোথটা অটোমেটিক্যালি চলে যায়, তখন দেখা যায় যে লো ডেট টু ইকুইটি রেশিও মেনটেন করাটা হচ্ছে গিয়ে সবচেয়ে সেফেস্ট অপশন হয়ে দাঁড়ায়। আচ্ছা এটা হচ্ছে গিয়ে গ্রোথের সাথে ডেট টু ইকুইটি রেশিও সম্পর্ক। এরপর হচ্ছে পার্সোনাল ট্যাক্সেস, মিলার মডেলটা আমরা দেখছিলাম ভ্যালু অফ লিভার্ড ফার্ম সমান সমান ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস টিসিবি। এখন ট্যাক্স শিলটা হচ্ছে কি আমাদের পুরো চেঞ্জ হয়ে যাবে। ট্যাক্স শিলটা এখন আমাদের হবে, যেহেতু এখানে ট্যাক্স শিলটা চেঞ্জ আসবে বাই ইনক্লুশন অফ আওয়ার পার্সোনাল ট্যাক্সের ইনক্লুশনের কারণে আমাদের এখানে পার্সোনাল ট্যাক্স যেহেতু ইনক্লুশনের কারণে আমাদের ভ্যালু অফ দ্য লিভার্ড ফার্ম তখন হবে এইটা ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স রেট ইন্টু 1 মাইনাস ইকুইটি হোল্ডার 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট ডিভাইডেড বাই 1 মাইনাস বন্ড হোল্ডার্স 1 মাইনাস মানে বন্ড ট্যাক্স রেট অন বন্ড ইনকাম।
মাল্টিপ্লাইড বাই বন্ড, এটা থাকবে ট্যাক্স। এটা হচ্ছে পুরোটা ট্যাক্স শিল্ডের জন্য হবে, যখন পার্সোনাল ট্যাক্সটা ইনক্লুশন হবে, অর্থাৎ এটা ইনক্লুশনটা হবে। প্র্যাকটিক্যালি যেটা বলতেছে যে টিএস ইজ লেস দেন টিবি, এটা কারণ বলতেছে হচ্ছে দুইটা। একটা হচ্ছে ক্যাপিটাল গেইন যেটা, সেটা হচ্ছে ডিফার করা যায়। আর আরেকটা হচ্ছে ইফেক্টিভ ট্যাক্স রেট যেটা ইকুইটি হোল্ডারদের যেটা ক্যারি করতে হয়, ইফেক্টিভ ট্যাক্স রেটটা আলটিমেটলি অনেক কম। ইফেক্টিভ ট্যাক্স রেটটা কম হওয়ার কারণে ট্যাক্স অন ইকুইটি হোল্ডার ইজ লেস দেন ট্যাক্স অন বন্ড। আচ্ছা, এখন আমরা এই একটা ইকুয়েশন ডেরাইভ করছে, শেয়ার হোল্ডার্স ইন লিভার্ড ফার্ম রিসিভ, এটা ইবিআইটি, এটা আমরা আগে দেখে আসছিলাম। ইবিআই শেয়ার হোল্ডার যেটা রিসিভ করে, এটা ক্যাশ ফ্লো থেকে ইন্টারেস্ট বাদ দেওয়ার পর যেটা থাকে, ওর উপর কর্পোরেট ট্যাক্স চার্জ করার পর যেটা থাকে, ইকুইটি হোল্ডারদের কিছু আছে, ট্যাক্স আছে, ডেট, তাদের ডিভিডেন্ড, ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আছে, ওগুলো অ্যাডজাস্ট করার পর যেটা থাকে সেটা হচ্ছে শেয়ার হোল্ডাররা পাবে। আর যারা বন্ড হোল্ডার তারা পাবে হচ্ছে এটা ইন্টারেস্ট, এটা তাদের বন্ড হোল্ডারের ইনকাম ইনটু বন্ড হোল্ডারদের ট্যাক্স রেটটা যেটা। সো আলটিমেটলি টোটাল ক্যাশ ফ্লো হবে এটা, আর রিরাইট করে এটা পাওয়া যাবে। আর এই যে এই অংশটা, এটা হচ্ছে আনলিভার্ড ফার্মের জন্য ক্যাশ ফ্লো, আনলিভার্ড ফার্মের ক্যাশ ফ্লো, আর ক্যাশ ফ্লো অ্যাক্রুইং টু দ্য ইকুইটি হোল্ডার্স আফটার ট্যাক্স, আর এটা হচ্ছে ক্যাশ ফ্লো অ্যাক্রুইং টু দ্য ডেট হোল্ডার্স। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এইটার থেকে আমরা ভ্যালু অফ দ্য লিভার ফার্ম যেটা ডিরাইভ করতে পারি। এবার এই ইকুয়েশনটা যেটা ডিরাইভ করছে সেটা হচ্ছে এই পুরাটাকে আর ও 1 - ts দ্বারা হচ্ছে ডিভাইড করা হয়েছে, আর এই পুরাটাকে আর বি 1 - tb দ্বারা ডিভাইড করা হয়েছে। তাই যেটা হয় 1 - tc কাটাকাটি যায়, সরি 1 মাইনাস, আরে আর ও 1 what 1 - ts, তাহলে এখানে কস্ট অফ আনলিভার্ড ফার্ম 1 - ts, তাহলে 1 - ts কাটাকাটি যায়, আর এটা দ্বারা ভাগ করলে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম পাওয়া যায়, এটা আমরা আগে দেখে আসছি। আর এখানে আরবি কাটাকাটি যায়, 1 - tb কাটাকাটি যায়, বি আর এটা বাকি থাকে, সো আলটিমেটলি এটা পেয়ে যাই আমরা। দ্যাট ইজ দ্য আইডিয়া। আচ্ছা, সেইভাবে আর কি আসছে, liver farm can be value of a liver farm can be expressed in the terms of এটা মিলার মডেল এটা শো করতেছে। আর যখন আমাদের টিবি আর টিএস যখন ইকুয়াল হয় তখন আমরা আলটিমেটলি এখানে ব্যাক করতে পারি। এখানে টিএস বসে যদি দেখি 1 - ts যদি হয়, টিএস কাটাকাটি যায়, তাহলে 1 - 1 + tc, 1 কাটাকাটি যাবে, প্লাস টিসি থাকবে, এভাবে আর কি আসছে। আর এটা বি হচ্ছে মাল্টিপ্লাই হবে টিসি এর সাথে। আচ্ছা, এখানে গ্রাফ দেখা যাচ্ছে, এর মধ্যে এই গ্রাফটা হচ্ছে কি রিয়েল লাইফে হচ্ছে কি মানে অ্যাপ্লিকেবল, বাকিগুলো আর কি ওরকমই না, জাস্ট থিওরির জন্য, আর এটা হচ্ছে রিয়েল লাইফে আর কি এক্সিস্ট করে। টিএস ইজ লেস দেন টিবি কেন এটা বলছি, ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইজ লেস দেন ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস টিসিবি, এখানে একটা কথা আছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ট্যাক্স শিল্ড যেটা সেটাকে আমরা এভাবে লিখতে পারি, ট্যাক্স শিল্ড যেটা সেটাকে আমরা লিখতে পারি 1 minus 1 - tc, 1 - ts, 1 - tb into my b। আমি এটা এক্সপ্লেন করতেছি কেন এরকম, অর্থাৎ এটাকে আমি আরেক কথা এটাও বলতে পারি, এটাকে আমি এভাবে বলতে পারি যে লিভার্ড ফার্মের যে ক্যাশ ফ্লো, লিভার ফার্মের ট্যাক্স শিল্ড হচ্ছে গিয়ে মানে অনেক কমে যায় ডিউ টু দ্য টিএস, ইনক্লুশন অফ টিএস, অর্থাৎ interest tax shield in a world of corporate tax and personal tax is always smaller
দেন দ্য ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড ইন দ্য ওয়ার্ল্ড অফ কর্পোরেট ট্যাক্স। কেন এটা এখন বলতেছি। অর্থাৎ ইন এ ওয়ার্ল্ড অফ টিসি বা কর্পোরেট ট্যাক্স, যে আমরা ট্যাক্স শিল্ডটা দেখি সেটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন দি ওয়ার্ল্ড অফ পার্সোনাল ট্যাক্স, যেখানে টিসিবিটা কম। কেন কম সেটা এখন দেখতেছি। আচ্ছা, টিসি লেটস সে 50%, 1 মাইনাস 0.5, আর টিএস লেটস সে এটা হচ্ছে 10%, 1 মাইনাস 0.1, আর টিবি যেটা সেটা হচ্ছে 1 মাইনাস 0.2। তাহলে আমাদের এখানে টিসিবি আসে হচ্ছে গিয়ে আমাদের 0.44 বি। এটা হচ্ছে গিয়ে যখন পার্সোনাল ইন এ ওয়ার্ল্ড অফ পার্সোনাল ট্যাক্স টিএস যখন থাকে, টিএস যখন 10% যখন থাকে তখন আমাদের 0.44 বি আসে হচ্ছে গিয়ে আমার ট্যাক্স শিল্ড অফ লিভার্ড ফার্ম। লিভার ফার্মের ট্যাক্স শিল্ড কিন্তু যখন আমার শুধু কর্পোরেট ট্যাক্স ছিল তখন ছিল 0.50 বি, কারণ তখন ছিল টিসিবি। টিসি যদি হয় 50% আর বি যদি হয় বি, তাহলে 50.50 বি। আর এখন পার্সোনাল ট্যাক্স ইনক্লুশনের কারণে টিসিবি হয়ে গেছে 0.44 বি। তাহলে কিন্তু কমে গেছে, অনেকখানি কমে গেছে। সো লিভার ফার্মের ক্যাশ ফ্লো কিন্তু কমে গেছে। সো ইন্টারেস্ট ট্যাক্স শিল্ডটা কিন্তু ইন এ ওয়ার্ল্ড অফ পার্সোনাল ট্যাক্স অনেক কমে যায়। 0.44 বি এটা কমে গেছে, এটাই আর কি আইডিয়া। সো এখন এই গ্রাফটা আমি যতটুকু বুঝছি যে এটা ইনক্লুশন অফ পার্সোনাল ট্যাক্স আমাদের স্লোপটা হচ্ছে কি ডিক্রিজ করছে, ফ্ল্যাটার হয়ে গেছে একটু। স্লোপটা ফ্ল্যাটার হয়ে যাওয়ার কারণে আমরা অপটিমাল ডেট টু ইকুইটি রেশিও কমে গেছে। আগে এখানে ছিল, এখন এখানে চলে আসছে। আর এখন হচ্ছে এজেন্সি কস্ট অফ ইকুইটি আর এজেন্সি কস্ট অফ ডেটেরও একটা আসছে, এটা আমি বুঝিনি অ্যাকচুয়ালি। বাট এটুকু বুঝছি যে ট্যাক্স শিল্ড কমে যাওয়ার কারণে ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে গিয়ে কমে গেছে আর কি। ট্যাক্স শিল্ড যদি বাড়ে তাহলে হচ্ছে কি ডেট টু ইকুইটি রেশিও বাড়ালে সমস্যা নেই, বাট ট্যাক্স শিল্ড কিন্তু কমে গেছে। তাহলে আলটিমেটলি ডেট নিয়ে কিন্তু ওরকম কিন্তু লাভ করা যাচ্ছে না, ওরকম কিন্তু ভ্যালু ম্যাক্সিমাইজ হচ্ছে না। সো ডেটটা একটু কমাতে হবে, ডিউ টু পার্সোনাল ট্যাক্সের ব্যাপারটা আছে। সো এখানে আমাদের ভ্যালুটা ম্যাক্সিমাইজ হচ্ছে এখানে, ইনস্টেড অফ এখানে আগে হচ্ছিল মনে হয়। এনিওয়েজ, গেল এটা। দেন হচ্ছে another interpretation is the firm signal good news when they lever up. এটা বাংলাদেশে অ্যাপ্লিকেবল না, বাট এটা আমাদের জানা থাকতে হবে কনসেপ্টের জন্য, বাট বাংলাদেশে এটা অ্যাপ্লিকেবল না। ফ্যাক্টরস ইন টার্গেট ডেট টু ইকুইটি রেশিও। আচ্ছা, এটা আসার আগে স্যার হচ্ছে ওসমান স্যার আমাদের একটা এক্সট্রা একটা ম্যাটেরিয়াল প্রোভাইড করবেন, যে ম্যাটেরিয়াল থেকে স্যার হচ্ছে কিছু এক্সপ্লেনেশন দিছিলেন। সেই এক্সপ্লেনেশনগুলো আমি বলতেছি একে একে। ফার্স্ট এক্সট্রা ম্যাটেরিয়াল থেকে যেটা বলছিলেন সেটা হচ্ছে ব্যাংক বেসড ফাইন্যান্সিং যে কান্ট্রিতে বেশি তাদের হচ্ছে কি ডেটটা বেশি হয়। যে ব্যাংক বেসড ফাইন্যান্সিং যেই কান্ট্রিতে বেশি সেখানে হচ্ছে গিয়ে ডেটটা বেশি। আর যেখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট বেশি, ফাইন্যান্সিয়াল মার্কেট বেসড ফাইন্যান্সিং যেখানে বেশি হয় সেখানে হচ্ছে ডেটটা কিন্তু কম। এটা হচ্ছে প্রথম এক্সট্রা ম্যাটেরিয়াল থেকে যে কথাটা উদ্ধার করছি। সেকেন্ড যেটা সেটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি ওয়াইজ হচ্ছে গিয়ে ক্যাপিটাল স্ট্রাকচার ভ্যারি করে। কেন? ডিউ টু টু রিজনস। ওয়ান ইজ অপটিমাল অ্যাসেট মিক্স and another is variability of operations, variability of operating environment, এজন্য। থার্ড যেটা সেটা হচ্ছে within the industry leverage is industry related to profitability, অর্থাৎ হচ্ছে কি প্রফিট মানে উইথিন দ্য ইন্ডাস্ট্রি যেটা দেখা যায় যে লিভারেজ ইজ ইনভার্সলি রিলেটেড টু প্রফিটেবিলিটি, অর্থাৎ যে প্রফিটেবল সে হচ্ছে লিভারেজ কম নেয়, যে কম প্রফিটেবল সে লিভারেজ বেশি নেয় আর কি। এটা এম্পিরিক্যালি পাওয়া গেছে আর কি। দেন ফোর্থ যেটা সেটা হচ্ছে কি ট্যাক্স শিল্ড। ট্যাক্স শিল্ড হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে ইন্টারেস্টের উপর আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের উপর।
এই কনসেপ্টটা এখানে বলতেছে যদি আমরা ডেপ্রিসিয়েশন ট্যাক্স শিল্ডটাকে যদি আমরা করতে পারি, মানে এটাকে যদি আমরা আহ, এই জিনিসটাকে যদি আমরা ঠিকঠাক মতো ইউজ করতে পারি, দেন উই ডোন্ট নিড টু বড়ো ফর for having the benefit of interest tax shield. We can use the depreciation tax shield instead of borrowing to have the benefit of the tax benefit from the depreciation. সো এটাই ছিল হচ্ছে কি এক্সট্রা ম্যাটেরিয়াল থেকে কথাবার্তা। এখন হচ্ছে ফ্যাক্টরস ইন দ্য টার্গেট ডেট টু ইকুইটি রেশিও। টার্গেট ডেট টু ইকুইটি রেশিওতে বা অপটিমাল ডেট টু ইকুইটি রেশিওতে কিসব ফ্যাক্টরের ইম্প্যাক্ট থাকে। ট্যাক্স যেটা, ইফ দ্য কর্পোরেট ট্যাক্সেস আর হায়ার দেন বন্ড হোল্ডার্স ট্যাক্স রেটস। আচ্ছা, কর্পোরেট ট্যাক্স যদি বন্ড হোল্ডারের ট্যাক্স রেট থেকে হায়ার হয়, দেন সেক্ষেত্রে অ্যাডভান্টেজ টু ডেট আছে, কারণ এটা টিসিবি। সেক্ষেত্রে হচ্ছে কি টিসিবি যদি বেড়ে যায়, ট্যাক্সের যদি হচ্ছে কি কর্পোরেট ট্যাক্স যদি বেশি থাকে, টিসিবি বেড়ে যায়, আর সেখানে হচ্ছে কি আমাদের ডেট টু ইকুইটি রেশিও তখন আমাদের বেশি হায়ার ডেট টু ইকুইটি রেশিও নিয়ে সমস্যা হবে না। দেন সেকেন্ড যেটা আসতেছে ট্যানজিবিলিটি ফ্যাক্টর, এটাকে ট্যানজিবিলিটি বলতে হবে। ট্যানজিবিলিটি ফ্যাক্টরে হচ্ছে এরা বলতেছে ট্যানজিবলকে আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি, পিপিই ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। পিপিই যদি যত বাড়ে তত বেশি পিপি যত বাড়বে তত ট্যানজিবিলিটি আমাদের বাড়বে, আর ট্যানজিবিলিটি যাদের বাড়বে তাদের হচ্ছে কি হায়ার পিপি থাকবে, আর হায়ার পিপি থাকলে তারা হচ্ছে কি তত বেশি ফিজিক্যাল অ্যাসেট ক্যাপিটাল হিসেবে কোলাটেরাল হিসেবে রাখতে পারবে, আর কোলাটেরাল হিসেবে যত বেশি রাখতে পারবে তত বেশি ডেট তারা নিতে পারবে। সো আলটিমেটলি ট্যানজিবিলিটি যাদের বেশি তাদের ডেট টু ইকুইটি রেশিও বেশি, কারণ তারা ট্যানজিবল অ্যাসেটগুলো কোলাটেরাল হিসেবে রাখতে পারতেছে। এটা হচ্ছে ট্যানজিবল ফ্যাক্টর। দেন হচ্ছে গিয়ে আনসার্টেনিটি অফ অপারেটিং ইনকাম, এটাকে আমরা সিভি অফ ইবিআইটি দ্বারা করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। সিভি অফ ইবিআইটি মানে সিগমা অফ ইবিআইটি ডিভাইডেড বাই অ্যাভারেজ ইবিআইটি। যাতে সিভি হচ্ছে রিস্কের পরিমাপক, যাতে সিভিটা হচ্ছে লেস, they should have more debt to equity ratio, আর যাতে সিভি অফ ইবিআইটি মানে ইবিআইটি আনসার্টেনিটি অফ অপারেটিং ইনকামটা বেশি, সিভি অফ ইবিআইটি যাতে মোর, তাদের ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে গিয়ে কমানো উচিত। দেন হচ্ছে গিয়ে প্রফিটাবিলিটি ফ্যাক্টর, আর যেটাকে হচ্ছে পেকিং অর্ডার এন্ড ফাইন্যান্সিয়াল স্ল্যাক বলতেছে। প্রফিটাবিলিটি ফ্যাক্টর অনুযায়ী পেকিং অর্ডারে আমাদের হচ্ছে কি, আচ্ছা এটা যেটা হয়েছে প্রফিটাবিলিটি ফ্যাক্টরে, এটাকে প্রফিটাবিলিটি ফ্যাক্টর দ্বারা করবো। প্রফিটাবিলিটি এখানে যেটা বলতে, এটা আপাতত না দেখি, এখানে যেটা বলতেছে যে ট্রেড অফ থিওরি যেটা বলে, অ্যাকর্ডিং টু ট্রেড অফ থিওরি higher profitable firm should have higher debt to equity ratio। আর পেকিং অর্ডার বলতেছে যাদের হায়ার প্রফিটেবিলিটি তাদের হচ্ছে গিয়ে লো ডেট টু ইকুইটি রেশিও নেওয়া উচিত। পেকিং অর্ডার বলতেছে এটা। এখন কথা হচ্ছে দুইটাই হচ্ছে কন্ট্রাডিক্টরি কথা বলতেছে আর কি, দুইটা হচ্ছে কন্ট্রাডিক্টরি কেস, এবং দেয়ার ইজ এন এমপিরিক্যাল কোশ্চেন ইনটু দ্যাট, এটাই আর কি এখানে এই ফ্যাক্টরটা। দেন আসতেছে ফাইন্যান্সিয়াল স্ল্যাক। ফাইন্যান্সিয়াল স্ল্যাক হচ্ছে গিয়ে মানে ফাইন্যান্সিয়াল স্ল্যাক তাদের হচ্ছে গিয়ে লোয়ার ডেট আছে। অ্যাকর্ডিং টু পেকিং অর্ডার থিওরি আমরা দেখছিলাম ফাইন্যান্সিয়াল স্ল্যাক তাদের হচ্ছে গিয়ে এক্সেসিভ ফ্রি ক্যাশ ফ্লো আছে, এক্সেসিভ এফসিএফ মানে হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে হাইলি প্রফিটেবল, তার মানে ইন্টারনাল ফাইন্যান্সিং যদি হয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে আমার লোয়ার ডেট হচ্ছে আলটিমেটলি থাকতেছে। Then comes the last factor which is growth. গ্রোথের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সেলস গ্রোথ রেট যখন আমাদের টার্মিনাল গ্রোথ রেট, এটা যখন সেলস গ্রোথ রেটটাকে টার্মিনাল গ্রোথ রেট থেকে হায়ার করতে হবে, যদি হাই রাখতে হয় তাহলে উই শুড ইউজ ডেট মোর।
we should use debt more. আর টার্মিনাল গ্রোথ এটাকে যদি আমরা পারপেচুয়ালি যদি হচ্ছে গিয়ে আমরা সাস্টেইন করাতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে ইন্টারনাল ফাইন্যান্সিং ইউজ করতে হবে, and that is the factor that affects the debt to equity ratio. So that concludes our chapter 16.